আসসালামু আলাইকুম। হ্যালো আমার ভালোবাসার আপু ভাইয়ারা, কেমন আছেন সবাই? আমি ও আমার পরিবারের সবাই খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজকে আমি ব্লগটি শুরু করেছি একদম সকাল থেকে। কারণ হচ্ছে আজকে আমার কাজের ঝামেলা অনেকটাই বেশি। কাজের ঝামেলা বলতে হচ্ছে রান্নার ঝামেলাটা অনেকটা বেশি ছিল। তাই আমি আজকে সকাল থেকেই অনেক কাজ গুছিয়ে নিয়েছি আর সব কিছুই আমি ক্যামেরা বন্দি করেছি। তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বিছানাগুলি একটু ক্লিন করে নিচ্ছিলাম। বিছানা ক্লিন না থাকলে বাড়িঘর সম্পূর্ণ একদম এলোমেলো মনে হয়, কোনো কিছুকেই গোছানো মনে হয় না। সব কিছু পরিপাটি করে নেওয়ার আগে যদি বিছানাগুলো পরিপাটি ও সুন্দর টিপটাপ করে গোছানো থাকে তাহলে আমাদের বাড়ি ঘর সমস্ত কিছুই গোছানো লাগে। আর যদি বিছানাটা এলোমেলো লাগে তাহলে সব কিছুই এলোমেলো মনে হয়। যখন বাড়িঘর সব কিছু সব জায়গায় এলোমেলো থাকে তখন তাড়াহুড়ো করে বুঝে সারা যায় না যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, কোনটা গুছালে ঘরটাকে গুছানো লাগবে, ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে। তখন আমাদের করণীয় হচ্ছে আমাদের যে বিছানাটা আমরা যে বেডে শুই সেটাকে অনেক ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে টিপটাপ করে গুছিয়ে নিলেই ঘরটা অধিকাংশ পরিষ্কার এবং টিপটাপ মনে হয়। আর বাকি কাজগুলো একটু পরে বা একটু সময় নিয়ে গুছালেও একটু সমস্যা হয় না, তারপরেও বাড়িঘর পরিপাটি লাগে। এমনিতেই এখন শীতের দিন বিছানার দিকে তাকালে খুবই অসহ্য মনে হয়, কারণ বিছানাতে লেপ, কম্বল, কাঁথা অনেক কিছুই রয়ে যায় যেগুলো দেখলে কীরকম যেন অস্থির লাগে। আর শুধু মনে হয় শীতের দিনটা কবে চলে যাবে, আর তখন এই সমস্ত জিনিসগুলো বিছানায় থেকে আলমারিতে উঠিয়ে বিছানাপত্র সব কিছু ক্লিন করে নিতে পারবো মনের মতো করে। বিছানার দিকে তাকালেই কেমন যেন একটা জঙ্গল জঙ্গল ভাব, কেমন যেন একটা এলোমেলো মনে হয়। যতই ক্লিন করি না কেন, যতই মনের মতো করে গুছাই না কেন, কোনো কিছুই গুছানো একটা ভাব মনে হয় না। কেন জানি মনে হয় বিছানাটা আমার মনের মতো করে গুছানো হয়নি, আমি গুছাতে পারিনি। এই শীতকাল চলে গেলে এই বিছানা সব কিছু পরিষ্কার করলে তারপর আমার মনের মতো করে বিছানা গোছানো হবে। সকালবেলাতেই আমি ঘরের জানালাগুলো সব খুলে দিয়েছিলাম, কারণ ঘরে একটু আলো বাতাস বা বাহিরের একটু পরিবেশ না দেখলে, ঘরে একটু আলো বাতাস চলাচল না করলে কেমন যেন একটা ঘরে একটা ফ্যাকাশে ফ্যাকাশে ফাঙ্গাস ফাঙ্গাস ভাব, কেমন যেন একটা ঘরে গন্ধ আসে, সেগুলি ভালো লাগে না। আমি রাতের বেলা খুব রাতে জানালা বন্ধ করি এবং খুব ভোরবেলাতেই আমি জানালাগুলি খুলে দেওয়ার চেষ্টা করি। আলো বাতাস এবং খোলামেলা পরিবেশ আমার অনেক বেশি পছন্দ। একদম বদ্ধ ঘরে থাকতে আমার কেমন যেন একটা দমটা বন্ধ হয়ে আসে, ভালো লাগে না। তাই আমি সকালবেলা উঠে জানালাগুলি খুলে পর্দাগুলি ঝেড়ে নিচ্ছিলাম, আর সাথে আমি জানালার যে গ্রিলগুলো আছে সেগুলি পরিষ্কার করে নিচ্ছিলাম। অনেক ব্যস্ততার মধ্যে থাকার কারণে অনেক দিন যাবৎ জানালার গ্রিলগুলো পরিষ্কার করা হয় না। তাই আমি আজকে একটু মেয়ের স্কুলে যাব না, আর অন্যান্য দিকে বাজারে যাব না, অন্যান্য কাজও একটু কম ছিল, যার কারণে আমি একটু জানালার গ্রিলগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। সকালে কি কি কাজ করব, কি কি রান্নাবাড়া করব সেগুলি রাতে শুয়ে শুয়ে একদম চিন্তা ভাবনা করে মনে মনে গুছিয়ে রাখতে হয়, তা নাহলে সকাল থেকে কাজ করে একদমই সারা যায় না। তারপরও সেই গুছানো কাজগুলো কাজের চাপে সময়ের স্বল্পতার কারণে সব কিছু এলোমেলো হয়ে যায়। অনেক কিছু গুছিয়ে অনেকভাবে অনেক সময় করা যায় না, কারণ হচ্ছে সময়ের অভাবে। সময় যখন পাওয়া যায় তখন অনেক কিছুই করতে ইচ্ছে করে, আবার অনেক সময় থাকলেও কোনো কিছু করতে ইচ্ছে করে না, মনটা ভালো থাকে না বা শরীরটা কেমন একটা অলসতায় ভরা থাকে, যার জন্য অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছা করে না। তো এই তো আমি হচ্ছে অফ ক্যামেরায় দুপুরের সমস্ত কিছু রান্নাবাড়া শেষ করে এখানে আমি কেক বানানোর জন্য চলে আসছিলাম। আমার মেয়েরা আবদার করেছে হাতের তৈরি কেক খাবে, তো ওদের জন্য আমি কেক তৈরি করছিলাম। ওভেন থাকলে হয়তো ওভেনে দিলে অনেকটা তাড়াতাড়ি কেক তৈরি হয়ে যায়, তো আমার তো ওভেন ছিল না, তো সেই জন্য আমি চুলাতেই আমি কেকটা তৈরি করে নিয়েছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, একটু কষ্ট করে দেখে নেবেন বা একটু কমেন্টে জানাবেন আমার কেক তৈরিটা কেমন হয়েছে। আমি এখানে হচ্ছে 4 ডিম দিয়ে কেক তৈরি করছি। 4টি ডিম ভেঙে দিয়েছি, তারপর আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি দিয়েছি। চিনি এবং
ডিমগুলি বেশ ভালোভাবে আমি নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে চিনিটা মিশিয়ে নিতে হবে যেন চিনিগুলো একদম গলে যায়, আস্ত না থাকে। তো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে গলিয়ে নেওয়ার পর এখানে আমি 2 কাপ পরিমাণ সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি। আর সয়াবিন তেলটা দেওয়ার পর আবারও আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর তারপর এখানে আমি 2 কাপ মতো যে সাদা ময়দাটা সেটা দিয়ে দিয়েছি। আবার অনেকেই এখানে প্রশ্ন করতে পারেন যে ময়দার পরিবর্তে আটা দিলে হবে কি না? হ্যাঁ, আটাটা দিলেও চলবে। আটাটা যদি হয় প্যাকেটের সাদা আটা তাহলে সেটা দিলেও চলবে, তবে ময়দাটা ব্যবহার করলে বেশ ভালো হয়। এখানে যে উপকরণগুলো আমি দিয়েছি সব কিছুই বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে মিক্স করে নিচ্ছি। তো এখন যেটা দিয়ে দিলাম সেটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে 4 থেকে 5 ফোঁটার মতো এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যাতে ডিমের যে আষ্টে একটা গন্ধ ভাব আসে সেটা যেন না পাওয়া যায়, সেই জন্য এখানে ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। সকাল থেকে শুরু করে নিয়ে আমাদের মায়েদের এত ব্যস্ত থাকতে হয়, কখন সকাল দুপুর ঘুরে বিকেল ঘুরে সন্ধ্যা রাত কখন হয়ে যায় কিছুই টের পাওয়া যায় না। সময়ের এত অভাব যে আমি মাঝে মাঝে মেয়েদের সাথে বলি, সময় যদি কিনতে পাওয়া যেত হয়তো বা আমি সময়কে কিনেই আনতাম, কারণ আমার সময়ের এত অভাব। আমি কাজ করে কেন জানো সারতেই পারি না, এত ব্যস্ত থাকি, এত দৌড়াদৌড়ি করি, এত কাজের চাপ, আমি কীভাবে বুঝাবো। যারা মায়েরা আছেন বা গৃহিণীরা আছেন, যারা বাচ্চাদের নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, সংসার নিয়ে ব্যস্ত থাকেন, তারাই আমার এই আজকের ব্যস্ততাগুলি বুঝতে পারবেন। আমি এখানে যে কেকের ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম সেই ব্যাটারটিকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আমি এখানে 2 ভাগে ভাগ করে নেওয়ার কারণটা হচ্ছে অর্ধেকটা ব্যাটারে আমি কোকো পাউডার মিশিয়ে নেব, আর অর্ধেকটা এরকম সাদাই থাকবে, সেটাতে আমি কোকো পাউডার মিক্স করব না। আর সেটা দেওয়ার কারণ আমি একটু পরে সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি বলে নিচ্ছি, আমার যে সমস্ত আপু ভাইয়া আন্টি আঙ্কেল যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে একটু অনুরোধ করছি, আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন, সাথে লাইক কমেন্ট ও একটি করে শেয়ার করবেন। এই তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে যে কেকের ব্যাটারটা আমি কেন 2 ভাগে ভাগ করেছিলাম। এখানে আমি 1 চামচ পরিমাণ যে সাদা ব্যাটার সেটা দিয়ে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ যে কোকো পাউডার দিয়ে মিশিয়ে নিয়েছিলাম সেটা আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ সাদা ব্যাটার 1 চামচ কোকো পাউডার মেশানো ব্যাটার। এভাবে আমি লেয়ারে কেকটা দিয়ে দিচ্ছিলাম। এভাবে দিলে হয় কি, কেকটার সৌন্দর্যটা অনেকটা বেড়ে যায়, কেকটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। যখন কেকটা হয়ে আসে নামানোর পর কেকটার এই লেয়ারগুলি অনেক সুন্দর লাগে দেখতে। আমি একা একা সব কাজ করে দুপুরে রান্না করে ঘর বাড়ি পরিষ্কার করে গুছিয়ে সমস্ত কিছু করে সারতে পারছিলাম না। তো আমার মেয়েরা এখানে আমাকে কেক তৈরি করাতে আমাকে বিভিন্নভাবে সাহায্য করছে। তো এটা ওদেরকে অবশ্য দেখানো সম্ভব হয়নি। তো আমি এখানে বলে দিচ্ছি, এখানে যে লেয়ারগুলো দিচ্ছে 2 ভাগে, সেটা আমার মেয়েরাই এখানে লেয়ারগুলো দিয়ে দিচ্ছে। 2টি মেয়ে 2 চামচ হাতে নিয়ে ওরা এখানে লেয়ারগুলো দিয়ে দিচ্ছে। কেক তৈরি করা কোনো কঠিন কোনো কিছু না। কেক তৈরি করা খুবই সহজ। ঘরে বেশিরভাগ সময় কেক তৈরি করার জন্য যা কিছু দরকার সব কিছু আমার ফ্রিজে বেশিরভাগ সময় থেকেই যায়। তো দেখা যায় যে মেয়েরা কিছুদিন পরই বায়না ধরে হাতের তৈরি কেক খাবে, কেনা কেক খেতে এতটা ভালো লাগে না। ওরা আমার হাতের তৈরি কেকটা খেতেই অনেক বেশি পছন্দ করে। তো আমি ঝটপট যখন তখন যে কোনো সময় আমি একটু অবসর পেলেই ওদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আমি একটা প্যানে বালি বসিয়ে দিয়ে তার উপর বালিটা গরম করে কেকের প্যানটা বসিয়ে দিয়েছিলাম। এই যে আমার ফাইনালি কেকটা হয়ে গেছে, আমি কেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকটা কেমন হয়েছে। কেকটা তৈরি করে নেওয়ার পর তারপর আমার মেয়েরা বলছিল ওরা গুড়ের পায়েস খাবে। তো শীতের মধ্যে ওদের গুড়ের পায়েস খুব বেশি একটা রান্না করে দেওয়া হয়নি। আরেকদিন হয়তো বা রান্না করেছিলাম। তো ওদের শীত যেহেতু চলে যাচ্ছে ওদের বায়নায় আমি এখানে গুড়ের যে পায়েসটা, শীতকালীন যে গুড়ের পায়েস হয় খেজুর গুড়ের, সেটা রান্না করছি।
বাচ্চারা তো মায়ের কাছে বায়না ধরবে, মায়ের কাছে এটা সেটা আবদার করবে। তো আমরা মায়েরা যদি বিরক্ত না হয়ে ওদের এই আবদারগুলি মেনে নেই, তাহলে কিন্তু সব কিছু সুন্দরভাবে পরিপাটিভাবে গোছালোভাবে করে নেওয়া যায়। এতে বাচ্চারাও খুশি থাকে, মায়েদের মনটা অনেক ভালো থাকে। বাচ্চারা যখন যেটা খেতে চায় তখন সেটা যদি সময়ের অভাবে, সময় স্বল্পতার কারণে তৈরি করে না দেওয়া যায়, তাহলে মায়েদের মনটা অনেক খারাপ থাকে যে কখন এটা তৈরি করে দিতে পারবো, তারপর ওরা খাবে। তা এই জন্যই বেশিরভাগ সময় চেষ্টা করি আমি যে কখন আমি একটু সময় বের করতে পারবো, একটু তাড়াহুড়া করে কাজ করে কখন আমি ওদের এই আবদারের রান্নাগুলো, ওদের এই বায়নাগুলো, ওদের এই চাহিদাগুলো কখন আমি পূরণ করতে পারবো। আমি হচ্ছে এখানে গুড়টা পাশের চুলাতে দিয়ে অল্প পরিমাণ পানিটা দিয়ে গুড়টা একটু নেড়ে চেড়ে গালিয়ে নিচ্ছিলাম, যাতে গুড়ের যে দলা দলা যে ভাবটা থাকে শক্ত, সেটা যাতে ভেঙে যায়, একদম গুঁড়োটা নরম হয়ে যায়, সেজন্য একটু জাল করে নিচ্ছিলাম। চালটা ফুটে ওঠার পর তারপর আমি এখানে যে কালিজিরা চালটা ধুয়ে রেখেছিলাম, প্রায় 250 গ্রাম মতো চাল দিয়েছি। তো সেটা আমি এখানে চালটা ফুটে আসলে দিয়ে দিয়েছি। আর তারপর এখানে চালটা ভালোভাবে ফুটে উঠে যখন চালটাও একদম ফুটে যাবে, তখন আমি একটু এখানে লবণ দিয়ে দিচ্ছিলাম। তারপর এখানে যে পাশের চুলায় জাল করে রেখেছিলাম খেজুর গুড়টা, সেটা আমি এখানে ঢেলে দিলাম। তো এখানে প্রায়ই হয়ে এসেছে, আর অল্প কিছুক্ষণ সময় লাগবে হয়ে আসতে। তো হওয়ার পর আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে। তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি সবার জন্য দোয়া করছি, সবাই যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আর আমার জন্য সবাই মন থেকে বেশি বেশি দোয়া করবেন, আমি যেন সবাইকে নিয়ে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি, এবং বেশি বেশি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি। তো এই তো আমার এখানে পায়েসটা হয়ে গিয়েছে, দেখিয়ে দিলাম কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।